আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এই গল্পের প্রধান চরিত্র জাসপ্রীত ভামরাকে। লন্ডনের রাস্তায় বসে তিনি তার ছোট্ট ছেলে স্মৃতিচারণ করছেন। কিছুদিন আগেই তার একমাত্র ছোট ছেলেকে তিনি হারিয়েছেন। ছেলেটি মাস শুট আউটে নিহত হয়েছে। মাস শুট আউট হলো যখন কেউ পাবলিক প্লেসে এলোপাথারি গুলি করে। এর পরের দৃশ্যে দেখানো হয় কোর্টরুম, যেখানে সেই শুট আউটকারী নিজের জবানবন্দি দিচ্ছে। সে বলছে, আমি সারা জীবন গৃহহীন থেকেছি, রাস্তায় থেকেছি, ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছি। আমার জীবনে কোনো আনন্দ ছিল না, তাই কারো মুখে হাসি দেখলে আমার ইচ্ছে হতো সেই হাসি মুছে ফেলতে। আমি গুলি করেছি, কিন্তু বাচ্চাটিকে মারতে চাইনি। তখনই জাজ বলে, তুমি পাবলিক প্লেসে এলোপাথারি গুলি ছুঁড়েছো, এখন বলছো কাউকে মারতে চাইনি। এমন ফালতু কথা শোনার কোর্টের কোনো টাইম নেই। এরপর তাকে কারাদণ্ড দেওয়া হয়। কোর্ট থেকে বের করা হলেই জাসপ্রীত ছুটে এসে তাকে ঘুষি লাগিয়ে দেয়, আর তার উপর চড়াও হয়। জ্যাসের বাবা আর অন্য পুলিশরা তাকে আটকায়। জ্যাস নিজেও একজন পুলিশ অফিসার, সে ডিটেকটিভ ইন্সপেক্টর পদে আছে। জ্যাস এখন তার বাবার সাথে থাকে, কিন্তু সে ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে, কারণ তার সন্তানের মৃত্যুর স্মৃতি নিয়ে এই শহরে থাকা তার জন্য দুর্বিষহ হয়ে পড়েছে। পরের দৃশ্যে দেখা যায় উইকম শহরের একটি কাবাব শপ, যেখানে এই শহরের ডিআই হার্দিক প্যাটেল আর তার দুইজন ডিএস অর্থাৎ ডিটেকটিভ সার্জেন্ট বসে খাওয়া দাওয়া করছিল। এই উইকম শহরের পুলিশ স্টেশনে জ্যাস ট্রান্সফার নিয়েছে। সেও কিন্তু ডিআই পদে নিযুক্ত ছিল, কিন্তু পার্সোনাল কারণে হঠাৎ ট্রান্সফার নেওয়ায় আর এই স্টেশনে অলরেডি আরেকজন ডিআই থাকায় তাকে ডিমোশন নিয়ে ডিএস পদে ট্রান্সফার হতে হয়েছে। তো ডিআই হার্দিক কিছুটা ইনসিকিউর ফিল করছিল এই স্টেশনে জ্যাসের ট্রান্সফার হয়, কারণ জ্যাস ডিএস পদে যোগদান করলেও সে তো আসলে ডিআই ছিল। হার্দিক জ্যাসকে থ্রেট হিসেবে দেখছিল। জ্যাস স্টেশনে জয়েন করার পরেই চিফ তাকে ডেকে পাঠায় আর বলে, আজকেই একটি নিখোঁজ বাচ্চার কেস ওপেন হয়েছে, যেটাই তুমি অ্যাসিস্ট করবে। কিন্তু জ্যাসের কেসটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ কিছুদিন আগে সে তার নিজের বাচ্চাটিকে হারিয়েছে। এখন অন্য আরেকটি বাচ্চার কেস হ্যান্ডেল করার মতো মানসিক অবস্থা তার ছিল না। কিন্তু চিফ জ্যাসকে বলে, আমি তোমার ছেলের খবরটা জানি, কিন্তু আমাদের কিছুই করার নেই। কেসটা তোমাকে অ্যাসিস্ট করতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় নিখোঁজ বাচ্চাটির কেস নিয়ে ডিটেলস জানানো হচ্ছে। নিখোঁজ ছেলেটির নাম ইশপ্রীত কোহলি, বয়স 12 থেকে 13 বছর। আজ 14ই নভেম্বর স্কুল শেষে সে এখনো বাসায় ফেরেনি। এই কেস লিড দিচ্ছে ডিআই হার্দিক। হার্দিক জ্যাসের সাথে পরিচিত হয়। তারা দুইজন ইশপ্রীতের বাবা মা দালজিৎ কোহলি আর প্রীতিকে জিজ্ঞাসাবাদ করতে যায়। ইশপ্রীতের বাবা জানায় ইশপ্রীতকে তারা ইন্ডিয়া থেকে অ্যাডপ্ট করে নিয়ে এসেছে। এখন তারা তিনজনই থাকে, আর ইশপ্রীতের দাদি কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। জ্যাস জানতে চায় ইশপ্রীতের সাথে তাদের কখন সর্বশেষ কথা হয়েছিল। দালজিৎ জানায় সকাল 7:30টায় স্কুলে যাওয়ার সময়। ওর ছুটি হয় 1:30টায়। তখন প্রীতি বলে, আজকে 4টা বেজে গেলেও যখন সে বাড়ি ফেরেনি তখন আমি ভয় পেতে শুরু করি। তারপরে আমার হাজবেন্ডকে ফোন দেয়। ইশপ্রীত প্রায়ই স্কুল শেষে ওর এক বান্ধবী ফ্লোরেন্সের বাসায় যায়। আমি ভেবেছিলাম আজকেও গিয়েছে, কিন্তু ফোন করে জানতে পারি ইশপ্রীত সেখানে নেই। প্রীতি কেন আরো আগেই দালজিৎকে কল করেনি এটা নিয়ে দালজিৎ কিছুটা রাগারাগি করে। জ্যাস জানতে চায় ইশপ্রীত কোন বাস দিয়ে স্কুল থেকে আসে আর ওর কাছে কি মোবাইল আছে। দালজিৎ জানায় ব্লু নটশায়ার ক্যারোসেল, আর ওর মোবাইল আমার কাছেই আছে। সেখানে ইশপ্রীতের বাবা মার সাথে আরো দুইজন ফ্যামিলি ফ্রেন্ড উপস্থিত ছিল। জ্যাস তাদের সম্পর্কে জানতে চায়, কিন্তু তারা কিছু বলার আগেই হার্দিক বলে ও হচ্ছে তেজিন্দার সিং, যাকে সবাই সিরিঞ্জ বলে চিনে, আর পাশেরটা ওর ভাই। ওদের দালজিৎদের সাথে কোনো সম্পর্ক নেই। আজারা অন্যের ব্যাপারে নাক গলায়। আসলে হার্দিক এই তেজিন্দার অর্থাৎ সিরিঞ্জকে খুবই অপছন্দ করে, কারণ সিরিঞ্জ আগে ড্রাগ ডিলার ছিল, এই জন্য জেলেও গিয়েছিল। আর এই এলাকায় ড্রাগের সমস্যা প্রকট। এরপর জ্যাস জানতে চায় ইশপ্রীত আর কোনো কিছু নিয়ে মন খারাপ করেছিল কিনা। দালজিৎ বলে এমন কোনো বিষয় ছিল না, কিন্তু প্রীতি বলে হ্যাঁ, মন খারাপ ছিল একটা বিষয়ে। কিছুদিন আগেই সিরিঞ্জ ভাই ইশপ্রীতকে সিগারেট খেতে দেখে ফেলায় চড় মেরেছিল, আর সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছিল। কিন্তু দালজিতের কাছে এটা সিরিয়াস বিষয় ছিল না। তো এখনো বোঝা যাচ্ছে না ইশপ্রীত এরকম কোনো কারণে অভিমান করে কোথাও চলে গিয়েছে নাকি কোনো বিপদে পড়েছে। এরপর দেখা যায় সব পুলিশ অফিসাররা এক জায়গায় জড়ো হয়েছে। হার্দিক তাদের কমান্ড দিচ্ছে। সে বলে, এখন বাজে রাত 8টা, ইশপ্রীত নিখোঁজ হওয়ার 6 ঘন্টা হয়ে গিয়েছে। সকল পেট্রোল টিমকে রেডি করো সার্চের জন্য। আর শ্যারনকে বলে, তুমি ইশপ্রীতের স্কুলে গিয়ে খোঁজ নাও।
তিনজনকে বলে বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ করতে, হার্লিনকে বলে ইশপ্রিতের বাসার কাছেই থাকতে, আর জ্যাসকে তার সাথে নেই। হার্দিক আর জ্যাস ইশপ্রিতের বান্ধবী ফ্লোরেন্সের বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় জ্যাস কেস নিয়ে আলোচনা করতে গেলে হার্দিক তার সাথে অনেক রুড আচরণ করে আর বলে, তুমি শুধু আমাকে অ্যাসিস্ট করার জন্য আছো, কিভাবে কাজ করতে হবে তা তোমায় বলতে হবে না। জ্যাস আর হার্দিক কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায়। ওইদিকে শ্যারন স্কুলে পৌঁছে ইশপ্রিতের ক্লাস টিচারের কাছ থেকে সেই দিনের সকল ডিটেলস আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে। জ্যাস ফ্লোরেন্সকে জিজ্ঞেস করে ইশপ্রিত কি কোনো কিছু নিয়ে আপসেট ছিল। ফ্লোরেন্স বলে, না, সবকিছু ঠিকই ছিল, কিন্তু কিছুদিন ধরে ইশপ্রিত কোনো একটা কারণে পিয়ানো ক্লাসে যেতে চাচ্ছিল না। জ্যাস জিজ্ঞেস করে কি কারণে যেতে চাচ্ছিল না, কিন্তু হার্দিক তাকে থামিয়ে দেয়, সে এই বিষয়টা পাত্তা দেয় না। আর ফ্লোরেন্সকে জিজ্ঞেস করে ইশপ্রিত কোন জায়গায় বাস থেকে নেমেছিল, কিন্তু ফ্লোরেন্স জানায় সে জানে না। এদিকে বাস ড্রাইভার জানায় ইশপ্রিত স্কুল শেষে বাসে করে তার বাসার কাছেই নেমে গিয়েছিল, তাহলে সে গেল কোথায়। তারপর বাসের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় সে বাসার কাছে কোথাও নামলেও কিছুক্ষণ পর রায় পার্কের সামনে দেখা যায়। সকল পুলিশ আর পেট্রোল টিম রায় পার্কের সামনে জড়ো হয়। পার্কের সিসিটিভিতে ইশপ্রিতকে পার্কে ঢুকতে দেখা যায়, কিন্তু তাকে বের হতে দেখা যায় না। এই পার্কটি বিশাল বড়। হার্দিক সবাইকে ঠিক করে কে কোন দিকে যাবে আর বলে পুরো পার্ক চষে ফেলো, 1 ইঞ্চিও বাদ রাখবে না। রাতের মধ্যেই আমরা ইশপ্রিতকে খুঁজে পেতে চাই। সবাই খোঁজার কাজে লেগে পড়ে। পার্কে বিশাল একটা লেকও ছিল, সেখানেও ডুবুরি নামানো হয় যদি কিছু পাওয়া যায়, কিন্তু সারা রাত খোঁজার পরও কোথাও ইশপ্রিতের কোনো চিহ্নই তারা পায় না। ভোরের আলো ফুটে গিয়েছে। হার্দিক সবাইকে বাসায় গিয়ে রেস্ট নিতে বলে। জ্যাস বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় এসেই সে আবার তার ছেলেকে খুব মিস করতে শুরু করে। এক পর্যায়ে ছেলের রক্তমাখা জামাটা বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পরেই পুলিশ ইশপ্রিতের লাশ খুঁজে পায় একটি গাড়ির মধ্যে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইশপ্রিতের লাশ তারা রায় পার্কের ভিতরেই পেয়েছে, যেখানে পুলিশ সারা রাত খুঁজেও কিছু পায়নি। আর কেই বা কি কারণে খুন করলো ছোট ইশপ্রিতকে। খবর পেয়ে ইশপ্রিতের বাবা মাও স্টেশনে আসে আর ছেলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। জ্যাস আবার ফ্লোরেন্সদের বাসায় যায়, ফ্লোরেন্সের ল্যাপটপ নেই ভালোভাবে চেক করার জন্য। আশ্বাস দিয়ে বলে খুব দ্রুতই ফিরিয়ে দিয়ে যাব। এর পরের দৃশ্যে দেখা যায় দালজিৎ ওয়াশরুমের মধ্যে বসে ইশপ্রিতের পিয়ানো টিচার ইন্দ্রাণীর সাথে ভিডিও কলে কথা বলছে। দালজিৎ বলে, আমার এখন তোমাকে অনেক দরকার, তুমি সঙ্গে থাকলে খুব ভালো হতো। ইন্দ্রাণী বলে, দেখো আমরা পরেও দেখা করতে পারবো, এখন তুমি প্রীতির সাথে থাকো, তারও তোমাকে দরকার। তখনই প্রীতি এসে দরজা নক করে। দালজিৎ বের হয়ে আসলে তাকে বলে, আজকে তো অ্যাটলিস্ট এসব বন্ধ করো। এই কথা শুনে দালজিৎ রেগে প্রীতির হাত মুচড়ে ধরে আর বলে, আমার ছেলে মরে গেছে আর তুমি এখন এসব বলো। তখনই জ্যাস সেখানে আসে আবার জিজ্ঞাসাবাদ করতে। জ্যাস ইশপ্রিতের সকল ডকুমেন্ট কালেক্ট করে। দালজিৎ বলে, ইশপ্রিতের বডি কখন পাবো, আমরা শেষকৃত্য করতে চাই। কিন্তু জ্যাস তাকে জানায় বডি এখন আমাদের একমাত্র এভিডেন্স, আর কোনো ক্লু না পাওয়া পর্যন্ত বডি ফেরত দেওয়া হবে না। প্রোটোকল অনুযায়ী জ্যাস জানতে চায় তারা দুইজন 1টা থেকে 4টার মধ্যে কোথায় ছিল। দালজিৎ বলে, আমার ট্রান্সপোর্টের বিজনেস, আমি অফিসেই ছিলাম, আর প্রীতি হাউসওয়াইফ, সে বাসাতেই ছিল। এরপরে দেখা যায় ইশপ্রিতের পোস্টমর্টেম করে জানা গেছে তার গলায় আঙুলের ছাপ রয়েছে, কিন্তু লাংসে পানি ভর্তি। যে তাকে মেরেছে সে আগে শ্বাসরোধ করার চেষ্টা করেছে, তারপর পানিতে ডুবিয়ে মেরেছে। আর ইশপ্রিতের বডিতে 2 জনের ডিএনএ পাওয়া গিয়েছে, ডিএনএ ভেরিফিকেশনের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে ইশপ্রিতের বডি যেই গাড়িতে ছিল সেই গাড়ির নাম্বার প্লেট চেক করে জানা গেছে গাড়িটি সেই কাবাব শপের মালিক আকরাম খানের। পুলিশ আসে আকরাম খানকে জিজ্ঞাসাবাদ করতে। আকরাম বলে, আমার ভাতিজা আমার গাড়িটা গতকাল নিয়ে গিয়েছিল। পুলিশ তার ভাতিজার পরিচয় জানতে চায়। সে বলে, সেলিম সাহেবের ছেলে সাকিব। এইদিকে জ্যাস ফরেন্সিক রিপোর্ট চেক করে আর জানতে পারে 2টির মধ্যে একটি ডিএনএ ম্যাচ পাওয়া গেছে। এরপর হার্দিক সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে আকরাম সত্যি কথাই বলেছে। সাকিব আকরামের গাড়িটি শপের সামনে থেকে নিয়ে যায়, তারপর অন্য একটি ছেলেকে গাড়িতে তুলে। এরপর সেই রায় পার্কের ভিতরে ঢুকে পড়ে। সাকিব এখন এই কেসের মেন সাসপেক্ট। পুলিশ ফোর্স নিয়ে সাকিবের বাসায় পৌঁছে যায়, কিন্তু পুলিশ দেখেই সাকিব পালানোর জন্য দৌড় দেয়। পুলিশও তাকে ধাওয়া করে, শেষ পর্যন্ত সে ধরা পড়ে যায়। সাকিবের বাসা সার্চ করা হয়। তার মা বলতে থাকে, আমার ছেলে কিছুই করেনি, কিন্তু সাকিবের রুম থেকে ড্রাগ পাওয়া যায়। সাকিবকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। সাকিবের সাথে আরেকজন যে ছিল তাকেও নিয়ে আসা হচ্ছে।
চিফ জ্যাসকে দায়িত্ব দেয় এদের ফ্যামিলি মেম্বারদের জিজ্ঞাসাবাদ করার। সাকিবের উকিলের উপস্থিতিতে হার্দিক তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সাকিব কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না আর হার্দিককে গালাগালি করে। ইশপ্রিতের বডির কথা জিজ্ঞেস করে, সে বলে এসবের কিছুই আমি জানি না। উকিল বলে সাকিবের গাড়িতে বডি পাওয়া গেছে মানে এই না যে খুন সেই করেছে। তখন হার্দিক বলে ইশপ্রিতের বডিতে সাকিবের ডিএনএ পাওয়া গেছে, আরেকজনের ডিএনএ এখনো আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু সেদিন সাকিবের সাথে আরেকটি ছেলে ছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সাকিবকে খুব চিন্তিত দেখা যায়। পার্কে কেন গাড়ি রেখে এসেছিল জানতে চাইলে সাকিব বলে আমি চাবি হারিয়ে ফেলেছিলাম এজন্য। অন্যদিকে দেখা যায় জ্যাস ইস্প্রিতের বাবা মাকে সেলিম চৌধুরী সম্পর্কে জিজ্ঞেস করছে। দালজিৎ বলে সেলিম আর আমি আগে একসাথে বিজনেস করতাম, কিন্তু সে আমাকে ধোকা দিয়ে সব ক্লায়েন্ট নিয়ে নিজে আলাদা বিজনেস শুরু করে। কিন্তু আপনি সেলিমের ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? তখন জ্যাস বলে সেলিমের ছেলে সাকিবই আমাদের মেন সাসপেক্ট। জ্যাস স্টেশনে ফিরে এসে চিফকে জানায় দালজিৎ আর সেলিমের মধ্যে বিজনেস নিয়ে ঝামেলা হয়েছিল, এটাই হয়তো মোটিভ ছিল। আর সাকিব পুরোপুরি ড্রাগ অ্যাডিক্ট। চিফ জ্যাসকে বলে সাকিবের বন্ধু নাভিদকে আনা হয়েছে, তুমি তাকে জিজ্ঞাসাবাদ করো। জ্যাস জিজ্ঞাসাবাদ শুরু করে শুরুতেই জানতে চায় 14 নভেম্বর সে কোথায় ছিল। নাভিদ একবারেই সবকিছুর উত্তর দেয় আর বলে আমি সাকিব রায় পার্কে নেশা করতে গিয়েছিলাম। ড্রাগ আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু ডেলিভারি দিতে ইশপ্রিত এসেছিল। সাকিব ওকে দেখে অবাক হয়েছিল। আমাদের কাছে ড্রাগের দামের থেকে 30 পাউন্ড কম ছিল। তখন ইশপ্রিত বলে পুরো টাকা না দিলে ড্রাগ ফেরত দিতে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় আর সাকিব রেগে গিয়ে ইশপ্রিতের মাথা লেকের পানির মধ্যে চেপে ধরে থাকে। আমি বাধা দেওয়ার অনেক চেষ্টা করি, এক পর্যায়ে ইশপ্রিত নিস্তেজ হয়ে পড়ে আর মারা যায়। আমরা ওর বডিটা গাড়িতে নিয়ে আসি। প্ল্যান ছিল গাড়িটা ক্যানেলে ফেলে দেওয়ার, কিন্তু গাড়ির চাবিটা হারিয়ে গিয়েছিল, তাই আমরা গাড়ি রেখে পালিয়ে আসি। কিন্তু জ্যাজ বলে তাইলে তোমরা কিভাবে গাড়ির দরজা খুললে? বডি রাখলে কিভাবে ভিতরে যদি চাবি না থাকে? নাভিদ একটু ভেবে বলে অনেক পুরানো গাড়ি ছিল, তাই চাবি ছাড়াই খোলা যায়। এই পয়েন্টে জ্যাসের কিছুটা সন্দেহ হয়, কিন্তু চিফ কেসটা ক্লোজ করে দিতে চায়। সে জ্যাসকে বলে 48 ঘন্টার মধ্যে কেস সলভ হয়ে গিয়েছে, তোমরা খুব ভালো কাজ করেছো। তখনই জ্যাস তার সন্দেহের কথা জানায় আর বলে আমার মনে হয় না কেস ক্লোজ হয়েছে। চিফ বলে তোমার এমন কেন মনে হচ্ছে? জ্যাস বলে আমরা নতুনভাবে জানতে পারলাম ইশপ্রিত ড্রাগ ডেলিভার করত, কিন্তু সেটা নিয়ে কোনো তদন্ত হয়নি। আবার ইশপ্রিতের স্কুল ব্যাগটাও এখনো খুঁজে পাওয়া যায়নি। মোটিভও ক্লিয়ার নয়। হার্দিক বলে ওঠে মোটিভ হচ্ছে রিভেঞ্জ, আমাদের কাছে আই উইটনেসের স্টেটমেন্টও আছে। সাকিব অনেক আগে থেকেই ড্রাগ অ্যাডিক্ট, এর আগেও তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর কি আছে তদন্ত করার? হার্দিক কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যায় আর বলে একজন মার্ডারারকে তুমি কেন বাঁচানোর চেষ্টা করছো? আমার তো মনে হচ্ছে তোমার বাচ্চা মরে গেছে, তাই তুমি চাচ্ছ বাকিদের বাচ্চাও মারা যাক। এই কথা শুনে জ্যাস তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর হার্দিকের নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। এই কাজের জন্য শাস্তি হিসেবে এই কেস থেকে জ্যাসকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরও জ্যাস চিফকে কনভিন্স করার চেষ্টা করে যে কেস এখানে সমাধান হয়নি, কিন্তু চিফ তার কোনো কথা শুনতে নারাজ। এরপরে দেখা যায় হার্দিক তার বাসায় একজন নার্সের সাথে কথা বলছে, তার বোনের কথা জিজ্ঞেস করছে। এখানেই জানা যায় হার্দিকের বোন শালিনী ড্রাগ ওভারডোজের কারণে প্যারালাইজ হয়ে গিয়েছে, সে ভেজিটেবল কন্ডিশনে আছে। হার্দিক তার বোনের মাথার কাছে বসে বলে সাকিবকে অ্যারেস্ট করা হয়েছে, 15 দিনের মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এইদিকে সাকিব আর ইশপ্রিতের বাবা মা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। সাকিবের বাবা মা বলে আমাদের ছেলে খুন করতে পারে না, কিন্তু দালজিৎ তা মানতে রাজি নয়। এরপরেই দেখা যায় কেস থেকে সরিয়ে দেওয়ার পরও জ্যাস ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, কারণ তার মন থেকে সন্দেহ যায়নি। সকল ক্লু আবার শুরু থেকে অ্যানালাইজ করছে। রায় পার্ক থেকেও ঘুরে আসে সে। সে সোশ্যাল মিডিয়াতে সিরিঞ্জের ভিডিওটি দেখতে পায় যেখানে সে ইশপ্রিতকে চড় মেরেছিল। এরপরে জ্যাস আরেকটি নিউজ খুঁজে পায় যেটা দেখে অনেক অবাক হয়। নিউজটি ছিল হার্দিকের বোন শালিনীর ড্রাগ ওভারডোজ নিয়ে। এরপরে জ্যাস শ্যারনকে তার সন্দেহের কথা জানায়। সে বলে সবকিছুর সাথে ড্রাগ জড়িত, আমার মনে হচ্ছে সিরিঞ্জ কোনোভাবে যুক্ত আছে। শ্যারন বলে তুমি চিফকে জানাও, কিন্তু জ্যাস বলে কোনো প্রমাণ ছাড়া সে আমার কথা বিশ্বাস করবে না, আগে প্রমাণ জোগাড় করতে হবে। এরপরে জ্যাস সিরিঞ্জের সাথে দেখা করতে যায়। সে সিরিঞ্জকে বলে তুমি তো বাচ্চাদের দিয়ে ড্রাগ ডেলিভার করাতে, এখনো নিশ্চয়ই করাও। কিন্তু সিরিঞ্জ বলে আমি কতবার বলেছি আমি এসব ছেড়ে দিয়েছি, কিন্তু জ্যাস সেটা বিশ্বাস করে না।
জ্যাস বলে, তুমি তো ইশপ্রিতকে দিয়ে ডেলিভারি করাতে, এখন বলছো সব ছেড়ে দিয়েছো। কিন্তু সিরিঞ্জ সেটা অস্বীকার করে আর বলে, যখন হার্দিকের বোন আমার থেকে ড্রাগ নিয়ে কোমায় চলে গিয়েছিল তারপরেই এসব আমি ছেড়ে দিয়েছি। এরপর দেখা যায় সিরিঞ্জের ভাই পৃথ্বীকে, সে দালজিতের বাসার বাজার করা সহ আরো কিছু কাজ করে দেয়। দালজিৎ অফিসে চলে যায় আর পৃথ্বী ভিতরে এসে প্রীতিকে বাজারগুলো দেয়। কিন্তু এর মধ্যে পৃথ্বী প্রীতিকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে। প্রীতি তাকে বাসা থেকে বের করে দেয়, কিন্তু দালজিৎকে এই বিষয়ে কিছু জানায় না। পরের দৃশ্যে দেখা যায় জ্যাস তার চিফের কাছে গিয়ে বলে, আপনি কি শালিনী ড্রাগ ওভারডোজ কেসটার ব্যাপারে জানতেন? এই কেসে সিরিঞ্জকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু আরেকজনও জড়িত ছিল যাকে কারাদণ্ড দেওয়া হয়নি, নাবালক হওয়ায় তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আর সেটা হচ্ছে সাকিব চৌধুরী। নিজের বোনের বদলা নিতে হার্দিক সাকিবকে এখন ফাঁসাচ্ছে। চিফ বলে, যা বলছো ভেবে বলো, প্রমাণ ছাড়া কোনো কথা বলো না। তখন জ্যাস বলে, সাকিব ইশপ্রিতকে খুন করে তার বডি লুকানোর জন্য গাড়িতে রেখেছে। এটা কোনো লজিক? আচ্ছা, এটা মানলাম, কিন্তু বডি যখন গাড়িতে রাখা হয়েছিল তখন বডি ভেজা ছিল, তাই গাড়ির সিটও ভিজে যাওয়ার কথা, অথবা পানির চিহ্ন থাকার কথা। কিন্তু এর কিছুই ছিল না। ফরেন্সিকও জানিয়েছে সিট পুরোটাই শুকনা ছিল। চিফ বলে, কিন্তু নাভিদ তো সব কনফেস করেছে। তখন জ্যাস বলে, যাদের কাছে পারফেক্ট স্টোরি থাকে তারা লায়ার হয় অথবা সত্যি কথা বলে, কিন্তু আমি বিলিভ করি নাভিদ মিথ্যে কথা বলছে। আর আমি এটাও বুঝছি না ইশপ্রিতের ব্যাগ কোথায় গেল, সেকেন্ড ডিএনএটাও বা কার, আর সাকিবই কেন চুপ করে আছে, আর হার্দিক কেন এখনো এই কেস হ্যান্ডেল করছে যেখানে আসামির সাথে তার পার্সোনাল শত্রুতা আছে। চিফ অনেক ভেবে জ্যাসকে আবার কেসের দায়িত্ব দেয়। এদিকে দালজিৎকে কিছুদিন ফলো করে জ্যাস জানতে পারে দালজিতের বিজনেস একদমই ভালো যাচ্ছে না, আর এজন্য দালজিৎ এখন উবার ড্রাইভার। আর পিয়ানো টিচার ইন্দ্রাণীর সাথে দালজিতের কোনো সম্পর্ক আছে। আরও জানা যায় দালজিৎ 4 বছর আগে ইশপ্রিতের নামে 2 লাখ পাউন্ডের জীবন বীমা করেছিল। তারা দালজিৎকে সন্দেহ করতে শুরু করে যে ইন্স্যুরেন্স মানির জন্য দালজিৎ নিজেই খুন করে থাকতে পারে। তখনই জ্যাসকে কল করে জানানো হয় সাকিব তার সাথে দেখা করতে রাজি হয়েছে। জ্যাস সাকিবের সাথে কথা বলতে চায়, কিন্তু সাকিব তাও মুখ খুলতে রাজি হয় না। জ্যাস অনেক কষ্টে তাকে কনভিন্স করে সত্যিটা বলতে। তখন সাকিব সেদিনের ঘটনাটা খুলে বলে আসলে কি হয়েছিল সেদিন। সাকিব বলে, সেদিন আমি আর নাভিদ পার্কে বসে ড্রাগ অর্ডার করেছিলাম, কিন্তু ডেলিভারি দিতে ইশপ্রিত এসেছিল। আমাদের কাছে কিছু টাকা কম ছিল, এই নিয়ে ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়, আমি ইশপ্রিতের মাথা পানির মধ্যে চেপে ধরি। একটু পরে পানি থেকে তুলে ওয়ার্নিং দিয়ে ওকে ছেড়ে দেয়। তারপর নাভিদ আর আমি ড্রাগস নেই। তারপর আমরা সাঁতার কাটতে নামি। লেকেই আমাদের হাতে কিছু একটা বাঁধে, ভালো করে দেখেই দেখি ইশপ্রিত। তাকে পানি থেকে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু নাভিদ ভয় পেয়ে পালিয়ে যায় আর আমিও পালিয়ে আসি। গাড়ির চাবি হারিয়ে ফেলায় আমি গাড়ি রেখেই চলে আসি। আসলে সাকিব এতদিন মুখ খোলেনি কারণ সে আর নাভিদ সমকামী ছিল। তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, এটা যেন বাইরে না আসে তাই সে সত্যিটা বলতে চায়নি। আর ওইদিকে নাভিদও এই কথা লুকাতেই সাকিবকে ফাঁসিয়ে দিয়েছে। সব শোনার পর জ্যাস নাভিদের বাসায় যায়। তাকে বলে, দেখো আমি জানি তোমাকে কেউ ম্যানিপুলেট করেছে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার জন্য, আর তুমি যদি স্টেটমেন্ট চেঞ্জ না করো তাহলে সাকিবের কিন্তু মৃত্যুদণ্ড হবে। এরপরেই দেখা যায় নাভিদ কাউকে ফোন দিয়ে বলছে, তুমি তো বলেছিলে কোনো সমস্যা হবে না, আমি বেঁচে যাব, তাইলে অফিসার জ্যাস কেন আমার বাসায় এসেছিল। পরের দৃশ্যে দেখা যায় হার্দিক আর সাইমন নাভিদকে নিয়ে সেই রায় পার্কে এসেছে। হার্দিক জিজ্ঞেস করে, তুমি জ্যাসকে কি কি বলেছ? নাভিদ বলে, আমি কিছুই বলিনি, কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। বলেছিলে সাকিব এর 2 বছর জেল হবে, কিন্তু ওর তো মৃত্যুদণ্ড হতে পারে। আমি কোর্টে গিয়ে সব সত্য কথা বলে দিব। হার্দিক তার গলায় চাকু ধরে আর হুমকি দিয়ে বলে, সাকিবের মতো তোমার জীবনও কিন্তু আমি নষ্ট করে দিব। কিন্তু তখনই হার্দিকে চমকে দিয়ে সেখানে উপস্থিত হয় চিফ আর জ্যাস, সাথে পুলিশ ফোর্স। জ্যাস শুরু থেকেই হার্দিককে ফলো করছিল। চিফ বলে, এসব পাগলামো বন্ধ করো। জ্যাসও বোঝানোর চেষ্টা করে যে এসব করে তোমার বোনকে ফিরে পাবে না, কিন্তু হার্দিক এসব কিছুই শুনতে চায় না। তখন তাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু হার্দিক পুলিশের বন্দুক কেড়ে নিয়ে মাথায় গুলি করে সুইসাইড করে। আসলে হার্দিক তার বোনের করুণ অবস্থার বদলা নিতে চেয়েছিল। 14 তারিখ সকালেই কাবাব শপে খাওয়ার সময় সে সাকিবকে গাড়িটা নিতে দেখেছিল। পরে যখন পার্কে সার্চ করা হচ্ছিল তখন হার্দিকই গাড়িটা খুঁজে পায়, আর গাড়ি থেকে কিছু দূরেই ইশপ্রিতের বডিটা সে দেখতে পায়।
তখনই তার মাথায় সাকিবকে ফাঁসিয়ে দেওয়ার বুদ্ধি আসে। বাকি সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে সে সাইমনকে নিয়ে ইশপ্রিতের বডি গাড়ির মধ্যে ভরে দেয়। তারপর পুলিশকে খবর দেয় আর নাভিদকে ব্ল্যাকমেল করে সাকিবের বিরুদ্ধে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ায়। সাকিব তো মুক্তি পেল, কিন্তু কে তাহলে খুন করলো ইশপ্রিতকে তা এখনো অজানা। এই ঘটনার পরে জ্যাসকে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার করা হয়। জ্যাস সাকিবের বাবা মার সাথে দেখা করে, তাদের কাছে জানতে চায় দালজিৎ কেমন লোক। তারা জানায় দালজিৎ খুবই রকচটা একজন মানুষ আর তার বউয়ের গায়েও মাঝে মাঝে হাত তোলে। অন্য একটা অফিসার এই একই কথা জ্যাসকে জানায়। সেকেন্ড ডিএনএটা কার তা এখনো জানা যায়নি। আবার সাকিবরা কার কাছে ড্রাগ অর্ডার করেছিল সেটাও জানা যায়নি। এদিকে দালজিৎ ইন্দ্রাণীর সাথে দেখা করে, তার সাথে কিছু সময় কাটিয়ে বাসায় ফিরে আসে। কিন্তু বাসায় ঢুকেই দালজিৎ শুনে তার স্ত্রী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। সে এক ছুটে তাদের বেডরুমে গিয়ে দেখে পৃথিবী তার স্ত্রীর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে দালজিৎ পৃথিবীকে চরম মারধর শুরু করে আর মারতে মারতে তাকে মাথায় আঘাত করে মেরেই ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে যায়। দালজিৎ সব স্বীকার করে নেয় আর পুলিশ তাকে অ্যারেস্ট করে। প্রীতি জ্যাসকে বলে 4 বছর আগে পৃথিবীর ভাই সিরিজ যখন জেলে গিয়েছিল তখন থেকে সে আমাদের সাথে থাকে। আমি তাকে ছোট ভাইয়ের মতো দেখি। এর আগেও 1-2 বার সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি সেটা ইগনোর করেছি। আমি ভাবিনি তার মাথায় এসব চিন্তা চলছিল। আজ হুট করে এসে সে আমার সাথে জোরাজোরি শুরু করার চেষ্টা করে। তখনই দালজিৎ চলে আসে আর রাগের মাথায় পৃথিবীকে মেরেই ফেলে। তখন জ্যাস বলে, আপনার বিবাহিত জীবন কেমন? দালজিৎ আপনাকে কখনো মেরেছে? প্রীতি বলে, হ্যাঁ, আর এটা নিয়ে আমি কখনো কমপ্লেন করিনি, কারণ কোনোই লাভ হতো না। তার বিজনেস লস হওয়ার পর আরো রাগ বেড়ে গেছে। টাকার জন্য ও অনেক কিছু করতে পারে। এরপরে জ্যাস দালজিৎকে জিজ্ঞাসাবাদ করে আর বলে, ইন্স্যুরেন্সের টাকার জন্যই তুমি ইশপ্রিতকে মেরে ফেলেছো, তাই না? দালজিৎ পুরোপুরি অস্বীকার করে। ইন্দ্রাণীকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে দালজিতের সাথে অ্যাফেয়ারের কথা অস্বীকার করে। এরপরে জ্যাস জানতে পারে সেকেন্ড ডিএনএর ম্যাচ পাওয়া গেছে। সেকেন্ড ডিএনএ হচ্ছে পৃথিবীর। পুলিশ পৃথিবীর বাসায় সার্চ করে। তার বাসা থেকে ড্রাগ আর একটি ছোট মোবাইল পাওয়া যায়, আর সেখান থেকে ইশপ্রিতের স্কুল ব্যাগটাও পাওয়া যায়। কিন্তু পৃথিবী তো দালজিৎদের বন্ধু ছিল, সে কেন মারবে ইশপ্রিতকে? মোটিভ কি? পৃথিবীর মোবাইলে থাকা একটি নাম্বার জ্যাস ট্র্যাক করতে বলে। এই নাম্বারে পৃথিবী প্রায় কথা বলতো। এর পরের দৃশ্যে দেখা যায় প্রীতি ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টে এসেছে। সে কোথাও যাবে, কিন্তু এয়ারপোর্টে ঢোকার আগেই পুলিশ সেখানে উপস্থিত হয় আর প্রীতিকে অ্যারেস্ট করে আনে। এতক্ষণে এই কেসের আসল আসামি ধরা পড়ল। পৃথিবী যে নাম্বারে কথা বলতো সেটা আসলে প্রীতির ছিল, যার ওপরে কোনোই সন্দেহই ছিল না। প্রীতি কেন নিজের ছেলেকেই মেরে ফেললো? এখন আর প্রীতির চেহারা আর ভাবভঙ্গি দেখে কোনো অবলা নারী মনে হচ্ছে না। প্রীতি জ্যাসকে বলে, আমার দালজিতের সাথে বিয়ে হওয়ার পরে জীবনটা শেষ হয়ে গেছে। জ্যাস রেগে গিয়ে বলে, দালজিতের রাগ তুমি তার উপরেই মিটাতে ইশপ্রিতকে কেন মারলে? প্রীতি বলে, কারণ ইশপ্রিত দালজিতের জান ছিল, স্পেশালি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল। দালজিৎ আর ওর মা আমাকে তো একবারও জিজ্ঞেসও করেনি। সারা জীবন তাদের চাকরানি বানিয়ে রেখেছে আমাকে। কখনো জিজ্ঞেসও করেনি আমি কেমন আছি। আমাকে দিয়ে কাজ করাতো আর অ্যাফেয়ার চালাতো ওই ইন্দ্রাণীর সাথে। তখন জ্যাস বলে, এজন্য তুমি পৃথিবীর সাথে অ্যাফেয়ার করছো। কিন্তু প্রীতি নির্দ্বিধায় বলে, কিসের অ্যাফেয়ার? ওর সাথে আমার কোনোই অ্যাফেয়ার ছিল না, শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করেছি। এর বদলে ও আমার গোলাম হয়ে গিয়েছিল, যা বলতাম তাই শুনতো। ইশপ্রিতকে কিভাবে মারলে তোমরা, জানতে চাই জ্যাস। প্রীতি বলে, আমরা প্ল্যান করেছিলাম ওকে মেরে পালিয়ে যাব। এরপরেই দেখানো হয় কিভাবে ইশপ্রিতকে মারা হয়েছিল। ইশপ্রিত যখন সাকিবের কাছে মার খেয়ে ফিরে আসছিল তখন পৃথিবী ওকে সাথে নিয়ে যায় লেকের ধারে, তারপর পানিতে ডুবে মেরে ফেলে আর তার ব্যাগটা নিয়ে পালিয়ে আসে। প্রীতি বলতে থাকে, কিন্তু সাকিব জেল থেকে ছাড়া পাওয়ার পর পৃথিবী প্যানিক করতে শুরু করে, তাই ওকেও মারার প্ল্যান করি দালজিৎকে দিয়ে। মেসেজ করে বাসায় ডেকে পাঠাই পৃথিবীকে, তারপর তাকে বলি আমাদের সম্পর্ক শেষ। এই কথা শুনে পৃথিবী পাগল প্রায় হয়ে যায় আমার হাত পা ধরে সম্পর্ক শেষ না করার জন্য। তখনই দালজিৎ আসে আর আমি নাটক করি। এরপরেই কোনো কিছু না ভেবে দালজিৎ ওকে মেরে ফেলে। প্রীতি খুব চতুরতার সাথে অন্যদের দিয়ে ইশপ্রিত আর পৃথিবীকে মারার প্ল্যান করেছিল। দালজিতেরও জেল হলো, কিন্তু প্রীতি নিজেও পালাতে পারল না।
একদিকে জ্যাস যে নিজের বাচ্চা হারিয়ে পাগলপ্রায়, অন্যদিকে এই প্রীতি যে নিজের সমস্যা দূর করতে নিজের বাচ্চাকেই মেরে ফেলেছে, যতই সে অ্যাডপ্টেড হোক। কি অদ্ভুত দুনিয়া! অবশেষে এই জটিল কেসের সমাধান হলো। ইস্প্রিতের প্রতিবেশীরা তার শেষকৃত্য সম্পন্ন করে। এরপর বাসায় এসে প্রীতি দেখে তার সন্তানের জীবন বীমার টাকার চিঠি এসেছে, কিন্তু জ্যাস সেটা আগুনে পুড়িয়ে দেয় আর তার সন্তানের জামা কাপড়গুলো আগুনে পুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করে আর তার সন্তানের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো শেষ স্মৃতিচারণ করে। সেখানেই গল্পের শেষ হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।